বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। সংসার হচ্ছে একটা মায়ার জায়গা। আসলে একটা মেয়ে যখন সংসারের মায়াতে আটকায় যায় না, তখন আর তার বাবার বাড়িও ভালো লাগে না বা অন্য কোথাও ভালো লাগে না। তার এই মায়ার সংসারটাই যেমন তার কাছে স্বর্গ মনে হয়। তো আমিও আমার এই সংসারটা যেন আমার একটা মায়ার জায়গা। আমি এটা রেখে কোথাও গিয়ে থাকতে পারি না। আমার প্রত্যেকটা জিনিসের প্রতি আমার একটা আলাদা টেনশন থাকে যে আমি যদি ২ দিন, ৩ দিন, ৪ দিনের জন্য কোথাও যাই, তাহলে যদি আমার জিনিসগুলো নষ্ট হয়ে যায়। এই চিন্তা থেকে মাঝে, মাঝে খুব মন খারাপ হয়ে যায়। আমি আমার ছেলে-মেয়ের পড়াশোনার সুবিধে আমি শহরে থাকতে হয়। আর আমার গ্রামের বাড়িতে আমার কাঠের ফার্নিচার আমি ৩-৪ লক্ষ টাকার ফার্নিচার আনছিলাম চট্টগ্রাম রাঙামাটি থেকে। তো যেহেতু ভাড়া বাড়িতে থাকি, এখানে টুকটাক ফার্নিচার কিনেছি। আমার সবগুলো ফার্নিচার আমি গ্রামের বাড়ি থেকে আনিনি। ওগুলো আমি ঘরে তালা দিয়ে আসছি। তো যেহেতু আমি বাড়িতে থাকি না, মাঝে, মাঝে যাওয়া হয়। তো আমার ফার্নিচারগুলো আস্তে, আস্তে বার্নিশগুলো নষ্ট হয়ে গেছে। মানে বার্নিশের কালারটা উঠে গেছে। তো আমি এখন ভাড়া বাড়িতে এগুলো আনলে লাড়াচাড়ি করলে নষ্ট হয়ে যাবে। বাড়িতে থেকেও নষ্ট হচ্ছে। তো ছেলেমেয়ের জন্য স্যাক্রিফাইস করতেছি। তো হচ্ছে গিয়ে মনটা মাঝে, মাঝে অনেক খারাপ হয়ে যায় যে এত যত্ন করে নিজের হাতে আমার সংসারের প্রত্যেকটা জিনিস আমি কিনেছি, বানিয়েছি। নিজে যে একটা জিনিস বানালে বা নিজে একটা জিনিস কিনে আনলে দেখবেন এটার প্রতি অন্যরকম একটা মায়া কাজ করে। তো আমার ফার্নিচারগুলা আমার মাঝে, মাঝে যখন এই যে আমার পাশের বাসার ভাবির বাসার ফার্নিচারগুলো দেখে আজকে আমার হঠাৎ করে আমার ফার্নিচারগুলোর কথা মনে পড়ে গেল যে আরে আমি যদি এখানে নিয়ে আসতে পারতাম তাহলে আমার জিনিসগুলো হয়তো বা একটু ভালো থাকতো। তো আবার চিন্তা করি যে ভাড়া বাড়িতে এত বড়, বড় জিনিসগুলো আমি আনবো। আদৌ এগুলো নাড়াচাড়া করলে তো আরও নষ্ট হয়ে যাবে। এটা তো আর আমার স্থায়ী ঠিকানা না। হয়তোবা একটা সময় আমার ছেলেমেয়ের পড়াশোনা শেষ হলে আমি আবার আমার গ্রামের বাড়িতে চলে যেতে হবে। তো আমি গ্রামের বাড়িতে গেলে অবশ্যই আমার ফার্নিচারগুলো আপনাদেরকে দেখাবো যে আমার গ্রামের বাড়িতে আমার কি কি ফার্নিচার আছে। আর আমি সব সেগুন কাঠের ফার্নিচার কিনেছি, অন্য কোনো একাশি কাঠ না বা লোহা কাঠ না। আমার সবগুলোই সেগুন কাঠ। আর আমার জিনিসগুলা আরও ১০ বছর আগে কিনেছি, তখনই আনকমন ডিজাইন ছিল। তো আমার ফার্নিচারগুলো যে দেখতো সেই বলতো যে মানে অনেক সুন্দর, অনেক আনকমন। আর আমি একদম মজবুত করে নিজের মতো করে বানিয়ে আনছিলাম। আমার সংসারের প্রত্যেকটা জিনিস আমার নিজের হাতে যত্ন করে কিনেছি, জোড়াইছি বা হচ্ছে গিয়ে যত্ন করে রেখেছি যখন বাড়িতে ছিলাম। আমার বড় মালগুলা বাদ দিয়া আমার সংসারে টুকিটাকি যত জিনিস আছে, মানে এই যে ধরেন রেক-টেক, তারপরে হচ্ছে খাড়ি, ডিব্বা-ডাব্বা, বঁটি, মানে একটা সংসারে তো অনেক জিনিস লাগে, অনেক। আমি এতটা কি বলবো আপনাদেরকে। গ্লাস, জগ, প্লেট, কাঁচের জিনিস, মেলামাইনের জিনিস, স্টিলের জিনিস, সিলভারের জিনিস। তো আমি আমার সংসারের প্রত্যেকটা জিনিস আমি আমার খরচের টাকা থেকে কিনা। আমি আমার হাসব্যান্ডের কাছ থেকে কখনোই মোটা অঙ্কের অ্যামাউন্ট এনে কখনোই আমি আমার সংসারের জিনিসপত্র কিনিনি। আমি আমার খরচ প্রতি মাসের খরচের টাকা থেকে কিছু টাকা আমি সেভ করে রাখতাম। আর ওই টাকা দিয়ে আমি একটা, একটা করে জিনিস কিনে আমি আমার সংসারটাকে সুন্দর করে গুছিয়েছি। সেজন্য আমার একটু মায়াটা বেশি কাজ করে। যদি হাসব্যান্ড মোটা অঙ্কের টাকা দিত বা একসাথে কিনে নিতাম, তাহলে হয়তো বা অতটা মায়া কাজ করতো না। যেমন বড় ফার্নিচারগুলো যেগুলা, এগুলা ঠিক আছে। আমার মানে কিছু হাসব্যান্ডের, কিছু আমার বাবার বাড়ির। তো হচ্ছে গিয়ে আর গুঁড়াগাড়া মাল, মানে একটা সংসারে যাবতীয় যা আছে, এইগুলা হচ্ছে আপনার মনে করেন যে আমি আমার মাসের খরচ থেকে, মানুষ মাসের খরচ থেকে টাকা জমিয়ে অন্য কিছু করে কাপড় কিনে বা কসমেটিক্স কিনে। আর আমি কি করতাম জানেন? মানে ঘরোয়া জিনিস কেনাকাটা করতাম ঘরের। কি কিনলে আমার ঘরটা দেখতে সুন্দর লাগবে বা কি কিনলে আমার ঘরটা গুছানো থাকবে, ঘরের মধ্যে মানে কি জিনিসটা আমার প্রয়োজন, আমি এটা প্রতি মাসে একটা ভেবে রাখতাম যে আমার এই মাসের টাকা থেকে আমি কিছু টাকা হলেও বাঁচিয়ে আমি এই জিনিসটা আনবো। তো হচ্ছে এটা হচ্ছে একটা ঘরোয়া মেয়ের কাজ। যারা ঘরোয়া মেয়ে বা যারা হাউসওয়াইফ
আমার মতো তাদের কিন্তু যাদের সংসারের প্রতি মায়া ভালোবাসা আছে তারা কিন্তু মনে করেন যে বিলাসিতা নিয়ে পড়ে থাকে না, তাদের সংসার কিভাবে সুন্দর রাখবে গুছিয়ে রাখবে তারা সেই চিন্তা করে। তো যাই হোক সন্ধ্যা হয়ে গেছে, মেয়ে হঠাৎ করে বলতেছে যে আম্মু আমি ভেলপুরি খাবো। তো বাচ্চারা কিছু আবদার করলে তো আমি না করতে পারবো না, যেহেতু ওর বাবা নেই, বাবা থাকলে ওর বাবার কাছে আবদার করতো। তো ওর বাবা যেহেতু প্রবাসে থাকে ওদের সব আবদার তো আমারই রাখতে হয়। তো সেজন্য আমি মেয়ে বলাতে আমি বলছি যে আচ্ছা ঠিক আছে তুমি থাকো, আমি নিয়ে আসতেছি। আর আমার মেয়েকে নিয়ে না আসার কারণ হচ্ছে ওর পরীক্ষা চলতেছে, পড়াশোনার একটু চাপ বেশি, তো মেয়ে এই জন্য আসতে চায়নি যে আম্মু আমার এখানে পড়াটা কভার করতে হবে, তুমি আমার জন্য বাসায় নিয়ে আসো। পরে আমি চলে আসলাম আমাদের হোমনা গার্লস স্কুলের নিচতলায়। আর হচ্ছে এখানে সবচেয়ে ফেভারিট এই ভেলপুরি হচ্ছে শরীফ ভাইয়ের ভেলপুরি। আমার হোমনাতে কিন্তু অনেকজনে ভেলপুরি বিক্রি করে, বাট ওনার মতো এত মজা করে টকটা কেউ বানাইতে পারে না। ওনার টকের জন্য উনি বিখ্যাত, আর ওনার ভেলপুরিটা খাইলে একদম মনটা ভরে যায়। আমি মাঝে মাঝে আগে এই ওভারব্রিজে গেলে খাইতাম, বা হচ্ছে আদর্শ স্কুলের মাঠে গেলেও খাইতাম। তো ওইখানে ওইখানে 2-3 জায়গায় খাওয়ার পরে এখানে খেয়েছি। এখানকার রিভিউটা আমি আপনাদেরকে দিতেছি, যারা ভিডিও দেখেন আমার পরিচিত পার্সন আছেন তারা অবশ্যই শরীফ ভাইয়ের ভেলপুরি এটা খাবেন। আর উনি কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত বিক্রি করে, সারাদিন থাকে এখানে গার্লস স্কুলের গেটের সামনে। তো ওনার ভেলপুরিটা আসলেই অন্যরকম স্বাদ, অন্যরকম ফ্লেভার। মানে আমি এর আগে গৌরীপুর গেছি মজার বিষয় হচ্ছে কিছুদিন আগে গৌরীপুর গেছি এই ড্রেস কেনার জন্য। তো যাই হোক আসার সময় এক লোক ভেলপুরি বিক্রি করতেছে, পরে আমি আমার ছোট বোন আমার মা আমরা সবাই ভেলপুরি নিছি ওনার কাছে। উনি আমাদেরকে ভেলপুরি কী দিয়েছে জানেন? মানে উপরে ডাল মানে বোট সিদ্ধটা দিয়েছে, কিছু কাঁচামরিচ ধনিয়া পাতা শসা টসা দিছে, আর হচ্ছে ফুচকা যে খায়, ফুচকা খাওয়ার যে তেঁতুলের পানিটা ওইটা দিছে উনি ভেলপুরি খাওয়ার জন্য। পরে আমি ওনারা জিজ্ঞাসা করলাম আর কি যে আপনি কি কখনো ভেলপুরি খাইছেননি, বিক্রি করতে যে আসছেন এর কথা কেন বললেন? যে ভেলপুরির মধ্যে কি ফুচকার পানি দেয়? ভেলপুরিতে তো হচ্ছে টক দেয়, টক বানিয়ে আলাদা। তো যাই হোক ওনার ভেলপুরি খেয়ে আমার শিক্ষা হয়ে গেছে যে আসলে মানে একে গরিপুর যে এরকম ফালতু একটা ভেলপুরি বিক্রি করবে কল্পনা করি নাই। কিন্তু এখানে যে ভাইয়াটা মানে শরীফ ভাইয়ার ভেলপুরিটা অসাধারণ। তো ভেলপুরি নিয়ে আর এখান থেকে কিছু টুকটাক মানে বিস্কিট টিস্কিট চানাচুর টানাচুর এগুলো নিলাম, নিয়ে বাসায় চলে আসছি। আর হচ্ছে তো আমি ওইখান থেকে বানাই আনি নাই, ভাইয়াকে বলছি যে ভাইয়া আলাদা আলাদা দেন। আর উনি জানে যে আমার মেয়ে নাগামরিচ পছন্দ করে, তো উনি সবসময় নাগাটা মানে একসাথে মিক্সড করে দিয়ে দেয়, কারণ ওনার কাছ থেকে প্রায়ই আমাদের ভেলপুরি এনে খাওয়া হয়। তো নাগামরিচ দিয়ে তারপরে হচ্ছে সব কিছু দিয়ে আলাদা আলাদা করে সব কিছু দিয়ে দিয়েছে, বলছে যে বাসায় নিয়ে মিক্সড করে নিন। তো এখানে এখন আমার মেয়ে সুন্দর করে সব কিছু ঢেলে ঢুলে মিক্সড করতেছে, আর আমি হচ্ছে বসে আছি অপেক্ষায়। এই যে দেখেন ওনার স্পেশাল টকটা, এই টকটার জন্য ওনার ভেলপুরি এটা সবচেয়ে বেশি ভালো লাগে। ওনার এই টকটার মতো টক কেউ বানাতেই পারে না, অসাধারণ মজা। হ্যাঁ, আমি হিসাব করেই চলি, বাট আমার ছেলে মেয়েদের সময় আমার কোনো কম্প্রোমাইজ নাই। কারণ আমি আমার ছেলে মেয়ের বেলা আমি কোনো হিসাব করি না, তাদের যখন যেটা মানে আবদার থাকে আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করি আবদার পূরণ করার জন্য। আমার হাজবেন্ড বাড়িতে থাকলে হয়তো বা তাদের আবদার আরও বেশি বেশি পূরণ করতো, কারণ তার ছেলে এবং তার মেয়ে তার দুই চোখের মণি। সে তার ছেলে মেয়েকে কতটা ভালোবাসে সেটা বলে বোঝানোর মতো না। তো আমি তো আর তার মতো করে পারি না, কিন্তু আমি আমার মতো করে যতটুকু পারি ছেলে মেয়ের আবদার পূরণ করার জন্য। আমার হাজবেন্ড তার ছেলে মেয়ের প্রতি বেশি দুর্বল, বেশি ছেলে মেয়ে মুখ দিয়ে যদি কিছু একটা বলে মানে সাধ্যের বাইরে হলো ওর মুখ দিয়ে না নাই, মানে আমি একটাই বলি যে আপনার মুখ দিয়ে কখনো না আসে না। সে কয় আরে আমার জীবনটাই তো আমার ছেলে মেয়ের জন্য, তারা আমি না করব কেন? তো যাই হোক আমি মাঝে মাঝে বলি তো যে আহারে মানে ছেলে মেয়ের এত উস্কানি দেন, এত প্রশ্রয় দেওয়া ভালো না। পরে কয় তুমি এত কথা বললো না, আমি কিসের প্রশ্রয় দিই, আমি দূরে থাকি, আমার ছেলে মেয়ের কাছে থাকলে আমি ছেলে মেয়েকে কত কিছু করে এনে খাওয়াতাম, আমি ওইটাও তো পারি না দূরে থেকে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যখন গ্রামে ছিলাম আমার ছেলেকে মেয়েকে তার কাকা জ্যাঠারা দেন দাদা দাদিরা যা খাইতো ওদেরকে রেখে খাইতো না, সব কিছু শেয়ার করতো, বা ওরা দাদা দাদি কাকা জ্যাঠা কাকিদের আদর পাইতো বাড়িতে থাকতে, কাকা জ্যাঠাদের মজা টজা খাইতে পারতো। এখন তো ওইটাও পারতেছে না যেহেতু দূরে চলে আসছি। তো
তো সেই চিন্তা থেকে ছেলে মেয়েদের আবদারগুলো আমি পূরণ করার চেষ্টা করি যে না বাবার আদর পাচ্ছে না কাকা জ্যাঠা দাদা দাদির আদর পাচ্ছে, হয়তো বা মাসে একবার গেলে তখন কাকা জ্যাঠারা দাদা দাদিরা কিছু খাওয়ায় বা আদর করে। তো যাই হোক, আমার মেয়ে দেখেন কি সুন্দর করে পরিবেশন করতেছে। আর আমি কিন্তু অলরেডি একটা নিয়েছি, নিয়ে মুখে দিয়ে দিয়েছি। আমি লোভ সামলাতে পারতেছিলাম না, কারণ হচ্ছে এত সুন্দর করে ভেলপুরিগুলো পরিবেশন করেছে। তো দেখেন আমি অর্ধেক খেয়ে ফেলেছি আর বাকি অর্ধেকটা খাচ্ছি আর হচ্ছে ভিডিও করতেছি। তো যাই হোক, কথা বলতে বলতে ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। মা মেয়ে এখন বসে বসে খাবো। আর এদিক দিয়ে কিন্তু আমার মেয়ে একটুখানি ঘুমনি, তারপর টক সব কিছু আলাদা আলাদা করে একটা বাটিতে রেখে দিয়েছে, মানে ও নাকি ওগুলো একসাথে মিক্সড করে খাবে। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে চেষ্টা করি যারা আমার মতো হাউসওয়াইফ আছেন তাদেরকে ছোট ছোট টিপস দেওয়ার জন্য, যে কিভাবে সংসার খরচ থেকে টাকা সেভ করে আপনার শখের জিনিস আপনি কিনতে পারেন বা নিজের সংসারের জন্য টুকটাক জিনিস কিনে সংসারটাকে সাজাতে পারেন। তো যাই হোক, কথা বলতে বলতে আমি ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।